প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। দীর্ঘদিন পর আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমি আলমগীর বাহার। আজকে আমাদের আলোচনার বিষয় হলো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র আলোচনা করার আগেই তোমাদেরকে একটু বলে নেই, তাপ অন্য শক্তিতে রূপান্তর করা খুব সহজে যায় না, কিন্তু অন্যান্য শক্তিকে তাপ শক্তিতে বা অন্য শক্তিতে রূপান্তর করা খুব সহজেই সম্ভব হয়ে থাকে, কিন্তু তাপ শক্তিকে অন্য শক্তিতে রূপান্তর করা অনেক সময় কঠিন হয়ে যায় বা করা সম্ভব হয় না। যেমন পাহাড় থেকে যখন ঝর্ণার পানি পড়ে বা ঝর্ণা পড়ে তখন ওই পানির গতিশক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত হয়, কিন্তু তাপ শক্তিকে সহজে অন্য শক্তিতে রূপান্তর করা যায় না। এটি হলো তাপ শক্তির বিশেষত্ব। আর এই জন্যই এই শক্তিকে অন্য শক্তিতে রূপান্তর বা কাজে রূপান্তর করার জন্য একটি তাপ ইঞ্জিনের প্রয়োজন হয়ে থাকে। একটা ইঞ্জিনের প্রয়োজন হয়ে থাকে, যেটাকে আমরা তাপ ইঞ্জিন বলে থাকি। আজকে আমাদের আলোচনার বিষয় সেটাও থাকবে, তাপ ইঞ্জিন থাকবে, কার্ন ইঞ্জিন থাকবে, কার্নচক্র থাকবে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে আমরা বর্ণনা যদি দিতে যাই, তাহলে প্রথম এই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি বর্ণনা করার জন্য তিনজন ব্যক্তি সাধারণত এখানে কথা বলেছেন। প্রথমজন যে বিজ্ঞানী ছিলেন তিনি কার্ন বিবৃতি। আমরা কার্ন বিবৃতিটা বলছি। বিজ্ঞানী সাদি কার্ন বলেছেন তাপ শক্তিকে সম্পূর্ণরূপে, আমি লিখছি তোমরা একটু খেয়াল করো, তাপ শক্তিকে সম্পূর্ণভাবে যান্ত্রিক শক্তিতে রূপান্তরে সক্ষম এমন যন্ত্র আবিষ্কার সম্ভব নয়। তোমরা খেয়াল করো, বিজ্ঞানী সাদি কার্ন বলেছেন তাপ শক্তিকে সম্পূর্ণভাবে যান্ত্রিক শক্তিতে রূপান্তরে সক্ষম এমন যন্ত্র আবিষ্কার সম্ভব নয়। অর্থাৎ সম্পূর্ণভাবে তাপ শক্তিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করার মতো কোনো যন্ত্রই পর্যন্ত আবিষ্কার করা সম্ভব হয়নি। তারপরে প্লাঙ্কের যে মতবাদ, প্লাঙ্কের বিবৃতি, তিনি বলেছেন এমন কোনো ইঞ্জিন তৈরি করা সম্ভব হয়নি। তোমরা যদি না বুঝতে পারো তোমাদের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে, আমি তোমাদের কমেন্টগুলো দেখব এবং তোমাদের সুবিধা অসুবিধা প্রশ্ন অনুযায়ী আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি আমার মোবাইলটাকে একটু সামনে রেখে দিই যাতে করে তোমরা সহজেই তোমাদের কথাগুলো আমি বুঝতে পারি। প্লাঙ্কের বিবৃতি, এমন কোনো ইঞ্জিন তৈরি করা সম্ভব নয় যা কোনো বস্তু হতে তাপ গ্রহণ করে অবিরত কাজে পরিণত করতে পারে, কাজে পরিণত করবে, অথচ পরিবেশের কোনো পরিবর্তন হবে না। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু খেয়াল করো,
প্লাঙ্কের বিবৃতিটা তোমরা লক্ষ্য করো, এমন কোনো ইঞ্জিন তৈরি করা সম্ভব নয় যা কোনো বস্তু হতে তাপ গ্রহণ করে অবিরত কাজে পরিণত করবে অথচ পরিবেশের কোনো পরিবর্তন হবে না। এমন কোনো যন্ত্র আবিষ্কার করা এখন পর্যন্ত বা এমন কোনো ইঞ্জিন এখন পর্যন্ত আবিষ্কার করা সম্ভব হয়নি। আশা করি তোমরা লিখতে পারবো বা তোমরা লিখে নিয়েছো। আমি এবার তাহলে প্রথম সূত্রটাকে আমি প্লাঙ্কের কার্নোর সূত্রটাকে আমি এইবার একটু মুছে নেই, কারণ আমি উপরে লিখতে চাই, কারণ তোমাদের যেন দেখতে সুবিধা হয়। এরপরে বিজ্ঞানী ক্লসিয়াস বলেছেন, ক্লসিয়াসের বিবৃতি, বাহিরের শক্তির সাহায্য ছাড়া, বাহিরের শক্তির সাহায্য ছাড়া কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের সাহায্যে পক্ষে সাহায্য ছাড়া কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্নতর তাপমাত্রা হতে উচ্চতর তাপমাত্রার বস্তুতে তাপ স্থানান্তর করা। আমি আবার বলছি, বাহিরের শক্তির সাহায্য ছাড়া কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্নতর তাপমাত্রা হতে উচ্চতর তাপমাত্রার বস্তু, অর্থাৎ নিম্নতম তাপমাত্রার বস্তু হতে উচ্চতর তাপমাত্রার বস্তুতে তাপ স্থানান্তর সম্ভব না। একটু তোমরা লক্ষ্য করো, তোমরা এমনিতে খেয়াল করবা, একটা যদি উত্তপ্ত কোনো বস্তুকে আমরা রেখে দিই, অটোমেটিক তার কাছ থেকে তাপ নিম্নতর বস্তু বা পারিপার্শ্বিকভাবে চলে যাচ্ছে। কিন্তু একটা শীতল বস্তুকে যদি আমি রেখে দিই, তাহলে তার কাছ থেকে তাপ কিন্তু অধিকতর উচ্চ তাপমাত্রার বস্তুতে কিন্তু তাপ কখনো যাবে না। এটাই ক্লসিয়াস বলবার চেষ্টা করছে। যেমন পানি উপর থেকে নিচে পড়ে, এটা তার স্বাভাবিক ধর্ম, কিন্তু নিচ থেকে পানি যদি উপরে নিতে হয়, তাহলে নিশ্চয়ই কোনো মেশিনের প্রয়োজন হয়, কোনো যন্ত্রের প্রয়োজন হয়, বাইরের কোনো শক্তির প্রয়োজন হয়। ঠিক বিজ্ঞানী ক্লসিয়াস আপনাকে এইভাবে বলেছেন যে বাইরের শক্তি ব্যতিরেকে কখনোই সম্ভব নয় যে নিম্নতর তাপমাত্রার বস্তু থেকে উচ্চতর তাপমাত্রার বস্তুতে তাপের স্থানান্তর। তিনি বলেছেন, আমরা এই নিচের অংশটুকু লিখে ফেলি। এরপরে আরেকটি বিবৃতি দিয়েছেন বিজ্ঞানী ক্যালভিন, একটি বিবৃতি দিয়েছেন ক্যালভিনের বিবৃতি। এগুলো তোমরা মুখস্থ করবে, তারপর একটু বলতে হয়, আলোচনা করতে হয় তোমাদের বোঝার জন্য, তোমাদের সুবিধার্থে। বিজ্ঞানী ক্যালভিন বলেছেন, কোনো বস্তুকে তার পারিপার্শ্বিকের কোনো বস্তুকে তার পারিপার্শ্বের শীতলতম অংশ হতে অধিকতর শীতল করে শক্তির
অবিরাম সরবরাহ, অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব নয়। তোমরা খেয়াল করেছো চারটি জিনিস, চারটি সূত্র, আমরা চারজনের বিবৃতি তাপগতিবিদের সূত্র আমরা দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পারছো এবং লিখতে পারছো। আমরা এবার চলে যাই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের আসলে মূল প্রতিপাদ্য বা মূল প্রতিপাদ্য বিষয়টা কি। এতক্ষণ যা পড়লে আমরা যদি এক কথায় বলি তাহলে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের কি মিনিংটা, এক কথায় কি মিনিংটা আমরা বলতে পারি বা প্রতিপাদ্য বিষয়টা কি। এক কথায় তার প্রতিপাদ্য বিষয় হলো কোন শক্তি কোন দিকে, খেয়াল করো তোমরা, প্রতিপাদ্য বিষয় কোন শক্তি কোন দিকে বা কতখানি, কোন শক্তি কোন দিকে বা কতখানি রূপান্তরিত হবে। কোন শক্তি কোন দিকে বা কতখানি রূপান্তরিত হবে বা কোন অবস্থায় সেটি হচ্ছে। এইটাই এখানকার উপজীব্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এতক্ষণ তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র আমরা এতক্ষণ আলোচনা করলাম। চারজন বিজ্ঞানী এর বিবৃতি দিয়েছে, আমরা সেটা তোমাদের তোমরা অনেকে খেয়াল পড়ছো, দেখছো। আরেকটু স্পষ্ট করে লেখা, ওকে ঠিক আছে, আমরা দেখছি। এইটা একটু আমরা মুছে নিয়ে তারপর আমরা চলে যাচ্ছি আজকের এখানে। এটি অবশ্য লেখার বিষয়। এখানে আমরা আরেকটু জিনিস আমরা পড়ব, প্রত্যাবর্তী প্রক্রিয়া। প্রত্যাবর্তী প্রক্রিয়া আরেকটি আছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, মানে ইংরেজিতে বলা হয় রিভার্সিবল প্রসেস। রিভার্সিবল প্রসেস কাকে বলা হয়? যে প্রক্রিয়ায় বিপরীতমুখী হয়ে, আমি লিখছি তোমরাও লেখো, যে প্রক্রিয়ায় আজকের লেখাগুলো, আজকের পড়াটা গাণিতিক আছে সেটা সামনে, কিন্তু এখানে তাপগতিবিদ্যার একটু এখানে বাংলা কথা বা ডেসক্রিপটিভ কথাগুলো, সুতরাং আমরা সামনে চলে যাব অথবা গণিতে। যেই প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করে এবং সম্মুখবর্তী ও বিপরীতমুখী প্রক্রিয়া প্রতি স্তরে তাপ ও কাজের পরিমাণ সমান থাকে। তাকে
প্রত্যাবর্তী প্রক্রিয়া বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যাবর্তী প্রক্রিয়া বা রিভার্সিবল প্রসেস কাকে বলা হয়? যেই প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করে এবং সম্মুখবর্তী ও বিপরীতমুখী প্রক্রিয়ার প্রতি স্তরে তাপ এবং কাজের পরিমাণ সমান থাকে, তাকে প্রত্যাবর্তী প্রক্রিয়া বলা হয়ে থাকে। একেবারে তোমরা মুখস্থ হয়ে যাবে, তোমরা একটু মনোযোগ দিলেই তোমাদের মুখস্থ হয়ে যাবে। আর আমি আবার বলছি, যেই প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করে এবং সম্মুখবর্তী এবং বিপরীতমুখী প্রক্রিয়ার প্রতিটি স্তরে তাপ এবং কাজের পরিমাণটা সমান থাকে, তাকে বলে প্রত্যাবর্তী প্রক্রিয়া। এখন এর উদাহরণটা কি হতে পারে? প্রত্যাবর্তী প্রক্রিয়ার উদাহরণটা হলো, যেমন এক খণ্ড বরফকে যদি আমি রেখে দেই, তাহলে বরফটি বা একটু সামান্য তাপ দিই, তাহলে বরফ গলে পানিতে পরিণত হবে। আবার আমি যদি সেই বরফ গলা পানিকে যদি আমি তাপ শোষণ করে নেই, তাহলে আবার সেটা বরফে পরিণত হবে। সুতরাং এটা একটি রিভার্সিবল বা প্রত্যাগামী প্রক্রিয়ার প্রকৃষ্ট একটি উদাহরণ। তোমরা এই উদাহরণটা মনে রাখবে। এইবার আসো ঠিক একইভাবে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। আমি এখানে খেয়াল করো, আমি এই লেখার উপর এখানে কারেকশন করব, দ্বিতীয়বার আমি লিখবো না, জাস্ট একটু কারেকশন করব। এর উপরে আমি কথাটা আমি যুক্ত করলাম এখানে, অপ্রত্যাবর্তী প্রক্রিয়া অর্থাৎ ইরিভার্সিবল প্রসেস। হোয়াট ইজ ইরিভার্সিবল প্রসেস? একই জিনিস, শুধু পার্থক্যটা খেয়াল করো। যেই প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করে এবং সম্মুখবর্তী এবং বিপরীতমুখী অর্থাৎ সামনে এবং বিপরীতমুখী এই দুই প্রক্রিয়ায় প্রতি স্তরে তাপ ও কাজের পরিমাণ সমান থাকে না। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তাকে বলা হয় অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। তোমরা কি বুঝতে পেরেছো? আশা করি তোমরা বুঝতে পারবা। একই সংজ্ঞাটাকে দুইভাবে আমরা, মানে দুইটা সংজ্ঞাকে আমরা একই লাইনে এখানে আমরা এটা সম্পূর্ণ করতে পেরেছি। তাহলে যেই প্রক্রিয়ায় বিপরীতমুখী প্রত্যাবর্তন করে এবং সম্মুখবর্তী এবং বিপরীতমুখী প্রক্রিয়ায় প্রতি স্তরে তাপ এবং কাজের পরিমাণ সমান থাকে না। আর আগেরটাতে প্রত্যাবর্তী প্রক্রিয়ায় কাজ এবং তাপের পরিমাণ সমান থাকে। তার উদাহরণ হলো, আমরা ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়, সে তাপ কিন্তু আমি কোনো কাজে ব্যবহার করতে পারি না। আমাদের বিদ্যুৎ শক্তি যখন আমরা ব্যবহার করি, তখন সেটা আলোক শক্তিতে রূপান্তরিত হয়, কিন্তু ওই বাল্বের পাশে দেখবে যে একটু আলো তাপ উৎপন্ন হয়েছে, সেই তাপ দিয়ে কিন্তু আমরা কোনো কাজ করতে পারি না। সেই তাপ দিয়ে কিন্তু আমি চুলোতে উনুনে আমি যে ব্যবহার করতে পারি না বা পানি গরম করতে পারি না। ঠিক ওইটি হচ্ছে তোমার অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার উদাহরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন চলে যাব হিট ইঞ্জিনে চলে যাব। অর্থাৎ তাপ ইঞ্জিন কাকে বলা হয়, তাপ ইঞ্জিন কি, এবং তাপ ইঞ্জিনের বৈশিষ্ট্যটা বা তাপ ইঞ্জিনের গঠন বা তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা আমরা আজকে একটু আলোচনা করব। তাপ ইঞ্জিন কাকে বলা হয়? যে যন্ত্র তাপ শক্তিকে, তাপ ইঞ্জিন অর্থাৎ হিট ইঞ্জিন বা তাপ ইঞ্জিন, যে যন্ত্র তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে, তাকে তাপ ইঞ্জিন বলা হয়। তাকে তাপ ইঞ্জিন বলা হয়। যে যন্ত্র তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে তাকে তাপ ইঞ্জিন বলা হয়ে থাকে। এখন আমি তাপ ইঞ্জিনের আমি একটু মুছে নেই, একটু জায়গা নেব আমি এখানে। আমি হিট ইঞ্জিনের একটি ডায়াগ্রাম এখানে আঁকবো বা চিত্র এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা কিভাবে খেয়াল করে আমরা একটি ডায়াগ্রাম আঁকবো এখানে। এই হিট ইঞ্জিনের একটি ফ্লোর ডায়াগ্রাম বা ফ্লোর চার্ট কলম ইটি।
আমি এটাকে এঁকে নিলাম, এটা হলো উচ্চতর তাপমাত্রার উৎস, অর্থাৎ এক কথা আমরা উৎস বলতে পারি, সোর্স অফ হিট। তার তাপমাত্রা হলো টি। আমি এখান থেকে তাপটা চলে যাচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এটা বইতে আছে, তারপরে তোমরা খেয়াল করো। আমরা চিত্রটা এঁকে নিচ্ছি। নিচে হলো নিম্নতর তাপমাত্রার, আমরা এখানে T2 নিম্নতর তাপমাত্রার উৎস। একটু তোমরা খেয়াল করো, এটার নামই হচ্ছে হিট ইঞ্জিন বা তাপ ইঞ্জিন। এখান থেকে Q1 তাপ এখানে আসে। তোমরা খেয়াল করো, এখানে আমি একটু বড় করে লিখি, এখানে Q1 তাপ এখানে আসে, আসার পর Q2 তাপ গ্রাহকে বা নিম্নতর তাপমাত্রার উৎসে চলে যায়, তাপ গ্রাহকে বা নিম্নতর তাপমাত্রার উৎসে চলে যাচ্ছে। তার মানে একটা হিট ইঞ্জিনের বৈশিষ্ট্য হলো কি, উচ্চ তাপমাত্রার উৎস বা তাপ উৎস থেকে Q1 পরিমাণ তাপ যাবে এবং মাঝখানে কিছু তাপ রেখে দিয়ে সে Q2 পরিমাণ তাপ এখানে নিম্নতর তাপমাত্রা উৎস বা তাপ গ্রাহকে এসে দিল। তার মানে মাঝখানে যে এই কাজটা হলো, সেখানে কি পরিমাণ কাজ হলো, Q1 মাইনাস Q2 এই পরিমাণ তাপ সে কাজে পরিণত হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করো, এই ফ্লো চার্ট বা এই চার্ট থেকে বা ইঞ্জিনের যে আমি একটা ডায়াগ্রাম এখানে আঁকলাম, সেখানে উচ্চতর তাপমাত্রা T1 বা উৎসের তাপমাত্রা, সেখানে Q1 পরিমাণ তাপ সে গ্রহণ করে এখানে এই যে তাপ ইঞ্জিন সেখানে কিছু তাপকে কাজে লাগিয়েছে, সেটা তাপের পরিমাণ কতটুকু, যে পরিমাণ তাপ সে নিম্ন তাপমাত্রা বা গ্রাহকে বা সিঙ্কে দিয়েছে, এই দুইয়ের বিয়োগফলের সমানই হচ্ছে মাঝখানে এইটুকু কাজ। অর্থাৎ তোমাকে যদি 10 ক্যালোরি যদি তোমাকে এনার্জি দেওয়া হয়ে থাকে, তুমি ধরো করো 5 ক্যালোরি, তুমি 2 ক্যালোরি, সাপোজ 2 ক্যালোরি তুমি ফেরত দিয়েছো, তাহলে কাজে লাগছে কত, 8 ক্যালোরি। ঠিক ওই পরিমাণ এখানে আমি দেখেছি যে এখানে কাজ হচ্ছে মাঝখানে, এই ইঞ্জিনটা এখানে কাজ করেছে। এটা হলো হিট ইঞ্জিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করো, আমি যদি এটা তাপ ইঞ্জিন, এর বিপরীত হলো রেফ্রিজারেটর বা হিমায়ক। আমরা যদি হিমায়ক চিন্তা করি তাহলে কি হবে, যেমন ফ্রিজে কোনো বস্তু রাখি নর্মাল টেম্পারেচারে, বাট সেখান থেকে ওই বস্তু থেকে তাপগুলো কি হচ্ছে শোষণ করে বাহিরের পারিপার্শ্বিক বা বাহিরের পরিবেশে সে দিয়ে দিচ্ছে, ফলে বস্তুটা অধিকতর ঠান্ডা হয়ে শীত হলে ফ্রিজে ওই বস্তুটি ঠান্ডা হতে থাকে। ঠিক তার বিপরীত হচ্ছে হিট ইঞ্জিন, আস্তে আস্তে কোনো বস্তু তাপ দেওয়ার ফলে সে উত্তপ্ত হয়ে থাকে। তাহলে ঠিক এটার বিপরীত চিত্রটা হবে, অর্থাৎ এখান থেকে, অর্থাৎ এই ডিরেকশনটা হবে, এই ডিরেকশনটা এদিকে না হয়ে উপরের দিকে হবে। অর্থাৎ হিমায়কের বেলা হবে কি, তাপ গ্রাহক থেকে তাপ গ্রহণ করে কোথায় দিবে, উচ্চতর তাপমাত্রার মধ্যে বা পারিপার্শ্বের মধ্যে ফেলে দেবে। মাঝখানে যে কাজটা হবে সেটি হচ্ছে এই হিমায়ক বা রেফ্রিজারেটর বা ফ্রিজ বা এর কাজটাকে আমরা এইভাবে মূলনীতিটি আমরা দেখতে পারি। এইবার আসো, এখানে
আরেকটু কথা আছে তাপ ইঞ্জিন নিয়ে। তাপ ইঞ্জিন বা কার্নো ইঞ্জিন নিয়ে আমরা কথা বলবো এখন। তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করার জন্য বিজ্ঞানী সাদি কার্নো একটি দোষ ত্রুটি মুক্ত একটি আদর্শ ইঞ্জিন আবিষ্কার করেছে। আমি আবার বলছি, তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করার জন্য বিজ্ঞানী সাদি কার্নো দোষ ত্রুটি মুক্ত একটি আদর্শ ইঞ্জিন তৈরি করার বা যন্ত্র আবিষ্কার করার চেষ্টা করেছেন। একে বলা হয় কার্নো ইঞ্জিন বা একে বলা হচ্ছে কার্নো ইঞ্জিন। বিজ্ঞানী সাদি কার্নোর নাম অনুসারে এটা নাম হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা জানি তাপের 25% অনলি কাজে লাগে, এর বেশি কখনো কাজে লাগতে হলে সেখানে আমাদের আরও বেশি যন্ত্র বা অনেক কাজ করতে হবে। যার কারণে কি হচ্ছে, এই তাপকে সম্পূর্ণরূপে কাজে রূপান্তর করা 100% কখনো করা সম্ভব হয় না। আমি সেটা অবশ্যই তোমাদেরকে গাণিতিকভাবে দেখাবো। তো এই কার্নো ইঞ্জিনের আলোচনা আমি একটু করে নেই। কার্নো ইঞ্জিনে 3টি ইয়ে থাকে, যেমন তাপ উৎস, মাঝখানে থাকবে তাপ অন্তরক পাটাতন বা আসন, আর এটা থাকবে তাপ গ্রাহক, তার তাপমাত্রা হলো T2। আর এখানে একটা পিস্টন থাকবে, কার্যনির্বাহক বস্তু গ্যাস থাকবে। আর এই হলো কার্নো ইঞ্জিনের বৈশিষ্ট্য। এখন আমরা কার্নো চক্র নিয়ে একটু কথা বলবো, তারপরে কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা নিয়ে আমরা আলোচনা করব। আমরা কার্নো চক্র কাকে বলা হয়, যে বিশেষ প্রক্রিয়ায়, একটু খেয়াল করো, আমি আর এগুলো লিখবো না, একটু বলে আমি ম্যাথমেটিক্যাল প্রমাণে চলে যাব। যে বিশেষ প্রক্রিয়ায় কোনো পদার্থ তাপ গ্রহণ করে প্রতিটি স্তরে তার সরবরাহ করে আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। আমি আবার বলছি, যে বিশেষ প্রক্রিয়া একটি আদর্শ তাপ ইঞ্জিন বা কার্নো ইঞ্জিন, যে বিশেষ প্রক্রিয়ায় একটি আদর্শ কার্নো ইঞ্জিন বা তাপ ইঞ্জিন অবিরাম শক্তি সরবরাহ করে পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে, এই চক্রটাকে তখন বলা হয় কার্নো চক্র। এবং এই চক্রে 4টি ধাপে একটি কার্নো ইঞ্জিন কাজ করে। তোমরা জানো, সমষ্ণ প্রক্রিয়ার মধ্যে 2টি আছে, সমষ্ণ প্রসারণ, সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় প্রসারণ, রুদ্ধতাপীয় সংকোচন। এই 4টি প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু এখানে এই চক্রটি কার্য সম্পাদন করে। আমি একটি গ্রাফ বা একটি চিত্র আঁকি। এখানে আমি এক্স অক্ষ বরাবর নিলাম হলো ভলিউম, অর্থাৎ এইটা এক্স অক্ষ বরাবর, এদিকে হলো ভলিউম মানে আয়তন। ওয়াই অক্ষ বরাবর নিলাম হলো প্রেসার। এখন আমি একটি চিত্র অঙ্কন করি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এইটা হলো, এখানে আমি ডি বিন্দু আঁকলাম, এখানে এইটা ডি বিন্দু। যেহেতু এটা 2 ডাইমেনশন অর্থাৎ দ্বিমাত্রিক এটা, সুতরাং এখানে চলক রাশি এ বিন্দুতে চাপ হবে P1 V1, বি বিন্দুতে P2 V2, সি বিন্দুতে P3 V3 এবং ডি বিন্দুতে হচ্ছে P4 V4। 4টি জিনিস এখানে প্যারামিটার। আমি এটা দিয়ে আজকে তোমাদের এই কার্নো ইঞ্জিনের কার্নো চক্রের কাজের পরিমাণ আমি বের করবো, কাজ কি পরিমাণ কাজ হয় সেটা আমি বের করবো। এখানে এই জায়গাটাকে আরেকটু পরিষ্কার করে নেই, তাহলে এনলার্জ করে নিলাম এটাকে। এইটা হলো এদিকে ভি, এখানে এ থেকে বি এই যে রেখা, এটাকে বলা হয় সমষ্ণ প্রসারণ। তোমরা খেয়াল, আমি আগেই বলেছি, সমষ্ণ প্রসারণ ও রুদ্ধতাপীয় প্রসারণ। এইটা হলো সমষ্ণ প্রসারণ, এইটা হলো
রুদ্ধতাপীয় প্রসারণ অর্থাৎ সমষ্ণ রেখা বা এটাকে সমষ্ণ রেখাও তুমি বলতে পারো, সমষ্ণ রেখা। এটা হলো রুদ্ধতাপীয় প্রসারণ রেখা দুইটি। তোমরা জানো রুদ্ধতাপীয় রেখার ঢাল সমষ্ণ রেখার ঢালের চেয়ে অধিকতর খাড়া বা স্টিপার। দ্য স্লোপ অফ অ্যাডিয়াবেটিক গ্রেডিয়েন্ট ইজ মাস স্টিপার দেন দ্য আইসোথার্মাল এক্সটেনশন। এখানে এইবার আসো, এটি হলো আবার সমষ্ণ সংকোচন। আমি আগে বলেছি 4টি ধাপে কাজটা সম্পন্ন হয়। এটা হলো রুদ্ধতাপীয় সংকোচন, অর্থাৎ 4টি ধাপে এই কার্ণচক্রটি কাজ করছে। এখানে আমরা এখন কাজের পরিমাণ বের করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই চিত্রটি আশা করি তোমরা লক্ষ্য করেছো এবং তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমার এখানে পি এবং ভি এই দুই পাশে প্রেসার এবং ভলিউম। তোমরা জানো কাজ সমান সমান পি ডিভি, অর্থাৎ পি যদি হয় দৈর্ঘ্য, ভি যদি হয় প্রস্থ, তাহলে কাজের পরিমাণ দৈর্ঘ্য পূরণ প্রস্থ, অর্থাৎ ক্ষেত্রফলটা হবে কি প্রেসার এবং ভলিউমের গুণফলই হচ্ছে এখানকার সম্পাদিত কাজের পরিমাণ। আমরা এখন এই সমষ্ণ প্রসারণে কৃত কাজ এখানে আমি দিয়ে দিলাম W1, এটা কৃত কাজ। আমি বাংলা কথাগুলো লিখছি না, জাস্ট বলে যাচ্ছি। সমষ্ণ প্রসারণে কৃত কাজ, রুদ্ধতাপীয় প্রসারণে কৃত কাজ, সমষ্ণ সংকোচনে কৃত কাজ W3 এবং রুদ্ধতাপীয় সংকোচনে কৃত কাজ W4। মনে রাখবে প্রসারণে কাজটা ধনাত্মক হয়ে থাকে, যে কোনো প্রসারণে কাজটা ধনাত্মক হয়ে থাকে, আর সংকোচনে কাজটা ঋণাত্মক হয়ে থাকে। তাহলে সমষ্ণ প্রসারণে কাজ এবং রুদ্ধতাপীয় প্রসারণে কৃত কাজ এই দুইটা হবে ধনাত্মক, অর্থাৎ পজিটিভ বা প্লাস। আর সংকোচনে, সমষ্ণ সংকোচন এবং রুদ্ধতাপীয় সংকোচনে কাজটা হবে ঋণাত্মক। তাহলে মোট কাজের পরিমাণ আমি আগেই লিখে রাখি W = W1 প্লাস W2 মাইনাস W3 W4। এটি হচ্ছে আমার এখানকার মোট কাজের পরিমাণ। তাহলে আমি এখন লেট আস নাও স্টার্ট হাউ টু ডিডিউস দ্য ওয়ার্ক ডান। কিভাবে কাজটা পাওয়া যায় সেটা আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা খেয়াল করো, আমি যদি এখান থেকে যদি একটি এই যে এ এবং বি একটি যদি আমি এখানে এটা হবে তোমার B1, এখান থেকে আমি একটি লম্বা আঁকলাম C1, এখান থেকে একটি লম্বা আঁকলাম D1, এখান থেকে একটি লম্বা আঁকলাম A1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু খেয়াল করো, অল্পতেই তোমরা বুঝে যাবে, একেবারে খুব বেশি কথা বলার দরকার হবে না। তোমরা একটু খেয়াল করো, তোমরা বুঝে যাবে খুব সহজেই। সমষ্ণ প্রসারণে কৃত কাজ এ বি অংশের জন্য কৃত কাজ W1 কতটুকু? এ বি অংশের জন্য কৃত কাজ W1 কত হবে? কোন ক্ষেত্রে সমান? এ বি B1 A1। খেয়াল করো, আমি এখানে লিখছি একটি ক্ষেত্রফল এ বি B1 A1। এই ক্ষেত্রের অর্থাৎ এ বি রেখার জন্য বা সমষ্ণ প্রসারণে কৃত কাজ এ থেকে বিতে আসলে পরে তার কৃত কাজ এ বি B1 A1 এর সমান কৃত কাজ। এটা হলো সমষ্ণ প্রসারণে কৃত কাজ। এইবার আমরা যাই রুদ্ধতাপীয় প্রসারণে কতটুকু কাজ হবে। এখানে খেয়াল করো, অর্থাৎ বি থেকে সিতে যখন আসে তখন তার ক্ষেত্রফল কতটুকু হয়? বি সি C1 B1। খেয়াল করো, অর্থাৎ W2 বি সি C1 B1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু লক্ষ্য করো, আমরা এখানে সমষ্ণ প্রসারণে এবং রুদ্ধতাপীয় প্রসারণে কৃত কাজের পরিমাণটা আমরা পেয়ে গেলাম। তার মানে এ বি সি এই পর্যন্ত হলো আমার কি কাজ? সমষ্ণ প্রসারণ এবং রুদ্ধতাপীয় প্রসারণের মোট কাজের পরিমাণ। তার মানে এখন যদি আমি দুইটা যোগ করি, এ থেকে বি পর্যন্ত ছিল এ বি B1 A1, এ বি B1 A1। খেয়াল করো,
আবার বি থেকে সি পর্যন্ত রুদ্ধতাপী প্রসারণীকৃত কাজ বি সি সি1 বি1। আমরা ক্লিয়ার, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে টোটাল প্রসারণীকৃত কাজ কত হলো? এ বি সি সি1 এ1 দুইটাকে যদি আমি যোগ করি, অর্থাৎ এই দুটোর যোগফল, অর্থাৎ এই দুটি যোগফল মানে হচ্ছে W1 প্লাস W2 মোট ক্ষেত্রফল কত হবে? আমরা এখান থেকে লিখতে পারি এ বি সি সি1 এ1। অর্থাৎ খেয়াল করো তোমরা, এ বি সি সি1 এ1 এই পুরো ক্ষেত্রটাই হচ্ছে এখানে সমষ্ণ প্রসারণ এবং রুদ্ধতাপী প্রসারণে মোট কাজের পরিমাণ। এটা হলো এই দুটোর কাজের পরিমাণ, অর্থাৎ প্রসারণের কাজের পরিমাণটা আমি বের করলাম। এইবার আমি চলে যাচ্ছি হলো সমষ্ণ সংকোচন সি থেকে ডি, সমষ্ণ সংকোচন সি থেকে ডি এবং ডি থেকে এ রুদ্ধতাপীয় সংকোচন, এই দুইটার কাজের পরিমাণ আমি বের করি। একটু আমি এই জায়গাতে বের করি, তাহলে তোমাদের সুবিধা হবে। সি থেকে ডি অর্থাৎ সিডি অংশের জন্য কৃত কাজ, যেহেতু আমি একটু জায়গা সংকটের কারণে আমি এই জায়গায় লিখছি, অর্থাৎ সিডি অংশের জন্য কৃত কাজ, তার মানে হচ্ছে এখানে W3। W3টা হচ্ছে কত? সি সি1 সি সি1 ডি1 ডি, সি সি1 ডি1 ডি। কোথায় থেকে? এই সি থেকে ডি অংশের, এটা হলো সমষ্ণ সংকোচন। তাহলে কতটুকু এখানে অতিরিক্ত হলো? সি সি1 ডি1 ডি। এই ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে আমার এখানকার সম্পাদিত কাজের পরিমাণ। এরপরে আসো রুদ্ধতাপীয় সংকোচন, অর্থাৎ ডি থেকে এ রেখা, ডি থেকে এ রেখার রুদ্ধতাপীয় কাজের পরিমাণ হচ্ছে ডি ডি1 এ1 এ। এই ক্ষেত্রফল ডি ডি1 এ1 এ, এই ক্ষেত্রের ক্ষেত্রফলই হচ্ছে এখানকার রুদ্ধতাপীয় সংকোচন কৃত কাজ। তার মানে খেয়াল করো তোমরা খেয়াল করো সি ডি এ, এই যে রেখাটা আছে পুরো রেখাটা, এই পুরো রেখা দ্বারা কৃত কাজ খেয়াল করো তোমরা কতটুকু? এই যে আমার কলম যাচ্ছে এখানে খেয়াল করো এতটুকু পরিমাণ টোটাল। এখানে এখন যদি আমি দুইটাকে যোগ করি, তাহলে W3 প্লাস W4 কতটুকু হবে? সি ডি এ অথবা সি সি1, আমি এদিক থেকে যাই, সি সি1 এ1 এ, সি সি1 এ1 এ, এর ক্ষেত্রফলের সমান কার পরিমাণ? সিডি এবং ডিএ, সিডি এবং ডিএ। এখন এই টোটালি এই অংশ সংকোচনের জন্য আমার কৃত কাজের পরিমাণ ছিল সি সি1 এ1। আমি যদি একটু বাড়িয়ে নিই তাহলে এখানে ডি আবার সি পর্যন্ত যেতে পারি, তাহলে আমার দরকার নেই, পুরোটাই আমি লিখতে পারি, বা সি ডি এ এ1 সি1 তাও লিখতে পারি। সি যদি আমি এদিক থেকে আসি, সি ডি এ এ1 সি1। প্রিয় শিক্ষার্থী বিন্দু খেয়াল করে তাহলে তোমরা, আমরা এ থেকে সি পর্যন্ত পেয়েছি এ বি সি সি1 এ1 এ, তার মানে পুরো এই ক্ষেত্রফলটা আমরা পেয়েছি এখানে সমষ্ণ প্রসারণ এবং রুদ্ধতাপী প্রসারণের ক্ষেত্রে। আর সমষ্ণ সংকোচন এবং রুদ্ধতাপী সংকোচনে পেয়েছি সি ডি এ এ1 সি1, তার মানে পুরো অংশটাকে যদি আমি এই বাইরের অংশটুকু বাদ দিই, তাহলে আমার এখানে থাকতেছে এ বি সি ডি এই অংশ, অর্থাৎ এ বি সি ডি ক্ষেত্রের ক্ষেত্রফল। এটি হচ্ছে কার্নো ইঞ্জিনের কাজের পরিমাণ বা কার্নোচক্রের কাজের পরিমাণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগামী ক্লাসে অর্থাৎ আরেকটি ক্লাস আমরা এটা নিয়ে শেষ করবো ইনশাল্লাহ এই চ্যাপ্টারটি। আগামী ক্লাসে আমরা এই কার্নো ইঞ্জিন এর কর্ম বা তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাসায় থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের সাথে। তোমরা সবাই ভালো থাকবে।